নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন বিশিষ্ট মানুষ। আজকে আমি একটু আগে পোস্ট দিয়েছিলাম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের চারিপাশে অনেক মণিমুক্ত ছড়ানো এবং অনেক মানুষকে আমরা প্রায় বিস্মৃত, প্রায় ভুলে যাচ্ছি এবং তারা এক এক সময় প্রচুর কাজ করেছেন। তাদেরকে একটু তুলে আনা, তাদের কথা শোনা, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। তো যাই হোক, আমাদের সঙ্গে রয়েছেন গল্পকার, প্রাবন্ধিক এবং ঝিল্লি পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় প্রদীপ দাস মহাশয়। তো প্রদীপবাবু, আপনাকে স্বাগত আমাদের সাহিত্য আড্ডায়। নমস্কার। তো প্রথমেই আমিও জয়ন্তবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। প্রদীপদা একটা খুব ব্যস্ত ছিলেন, তো সময় দিতে পারছিলেন না। উনি কালকেই কলকাতা গেছিলেন। তো যাই হোক, আমার ডাকে উনি ছুটি করে তাড়াহুড়ো করে এসছেন। তো প্রদীপদা, প্রথমেই সকলেই কাছে যেটা আমরা প্রথমে শুনি যে শৈশবের কথা, একটু আপনার বলুন। শৈশব বলতে আমার জন্ম কিন্তু বাংলাদেশের নোয়াখালী জেলার। তারপর 1968 সালে আমার বাবা মা দুজনে মারা যান। তো আমার কাকা কাকিমাই তাদের কাছে আমরা মানে মানুষ হই দুর্গাপুরে। 1968 সালে আমার দুর্গাপুরে আসা এবং 1969 সালে আমি ডিপিএল বয়েজ স্কুলের ক্লাস 4-এ ভর্তি হই। তখনই একটু লেখালেখির ঝোঁক আমার মধ্যে আসে। ম্যাগাজিন বলে একটা, অন্বেষার সাহিত্য বলে আমাদের একটা পত্রিকা বেরোতো, স্কুল ম্যাগাজিন। সেখানে প্রথম আমার গল্প ক্লাস 4-এ পড়ি, তখন লিখেছিলাম ম্যাগাজিন, গল্পটার বিষয় ছিল এবং সেই আমার যে ভাবনা সেটাই গল্পের বিষয়। পরবর্তীকালে দীর্ঘ অনেক দিন পত্রিকা মানে লেখালেখিও কিছুটা একটু অলসতা বা ফাঁকিবাজিও বলতে পারেন। পরবর্তীকালে আবার আসলাম আমরা 80 সালে, তখন কলেজে পড়ি। আমি আমাদের সঙ্গে দিশাইদা রয়েছেন। দিশাইদা দেখছেন, দিশাইদা খুব খুশি হবেন। আপনার সতীর্থ, আপনারা একসঙ্গে পত্রিকা করতেন। তো যাই হোক, বলুন। পরবর্তীকালে কলেজে আমি দিশারি সব গভর্নমেন্ট কলেজের প্রাক্তনী। তো সেই হিসাবে তখন আমরা রক্তিম নাম দিয়ে একটা পত্রিকা করলাম কিছুদিন। করার পর আপনি তো এনেছেন পত্রিকা। হ্যাঁ, এই যে রক্তিম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রক্তিম। এটা 1980 সালে প্রকাশ পায়। আচ্ছা, বাহ। পরবর্তীকালে রক্তিম পত্রিকা, সেখানে দিশারি, আমি এবং নিতাই সরকার, এরকম করে আলী আকবর যিনি আমাদের ছিলেন, ওনাদের মাঠ ময়দান কারখানা বলে একটা পত্রিকাও ছিল, অনেকগুলো এরকম। তো সেই পত্রিকা আমরা এই রক্তিম বের করতাম। পরবর্তীকালে কিছুদিন আবার ভাটা পড়ে যায় যাকে বলা যায়, তখন আবার বা এই যে রক্তিমের বিষয় সূচিটা আমি দেখাচ্ছি যে অরুণ গঙ্গোপাধ্যায়, শ্যামল কর্মকার, অনিমেষ চট্টোপাধ্যায়। আচ্ছা, এই অনিমেষ চট্টোপাধ্যায়ের চিঠি আমি দেখলাম, আমি একটু আগে দেখছিলাম বিভিন্ন চিঠি বার করে, তাতে আমি এই নামটা পেয়েছিলাম। তো যাই হোক, শৈবাল মিত্র বেশ সুন্দর, বেশ সূচিটাও বেশ ভালো লাগছে। নির্মল কুমার সরকার, অনেকেই হ্যাঁ, আলী আকবর রয়েছেন, ধীরেন দেব রয়েছেন, প্রদীপ দাস মহাশয়। আচ্ছা, হ্যাঁ, এই যে এটা হচ্ছে রক্তিম পত্রিকা। আচ্ছা, তারপরে এবং আমাদের সেই সময় যে রাস্তায় আজকে বসে এই অনুষ্ঠানটা করছি, নিভাদি ছিলেন। হ্যাঁ, এটা একটা আমাদের কাছে তখন অনেককেই পেয়েছিলাম যারা জলপ্রপাত। আমি আজকে দেখাই একটু, আমি আজকে সকালবেলা চিঠিপত্রগুলো ঘাটছিলাম, তাদের নিভাদির একটা চিঠি পেলাম। প্রচুর চিঠি আমাকে কৃষ্ণদেব বাবু দিয়েছেন। আমার কাছেও ছিল, সেগুলো হারিয়ে গেছে। নিভাদির জলপ্রপাতের যে হ্যাঁ, জলপ্রপাতের যে এই যে জলপ্রপাতের যে একটি চিঠি আমি পেলাম নিবাদির হাতে লেখা। হ্যাঁ, তো এইভাবেই আমাদের মানে তখন একটা মানে আমাদের মধ্যে সাহিত্য নিয়ে চিন্তা ভাবনা এবং আর খুব ভালোভাবে গড়ে উঠেছিল। এই সূত্রপাত থেকে আমরা কিছুদিন আবার আমাদের বন্ধ হয়ে যায় রক্তিম বেশ কিছুদিন চালাবার পর স্বাভাবিক নিয়মে আবার কিছুটা অর্থনৈতিক কারণেও বন্ধ রেখেছিলাম। পরে 1997 সালে আমরা আবার বের করি লিপি পত্রিকা। এখানেও দিশারি, আমি, রূপক, আলিদা, এরকম করে আরো অনেকে আছে। যেমন আমাদের হসপিটালের আছে সমীর দাস, তারপরে প্রেমনাথ মুখার্জি, যে আমরা খুব মারা গেছে, যাদেরকে পেয়েছিলাম। তো এরকম অনেকেই আছে যারা খুব স্মরণীয় এবং প্রেমনাথের কবিতাও রয়েছে দেখছি, বাহ, খুব সুন্দর। এইভাবে একটা কবিতাও রয়েছে। কল্যাণী রাহিরি, হ্যাঁ, কল্যাণীদি ছিলেন, শিখা সামন্ত, মৃদুল মুখোপাধ্যায়, বাহ, সত্যি তাই। নিভাদে দিশারি মুখোপাধ্যায়, রূপক দাস, বিষ্ণু সামন্ত, বাহ, খুব সুন্দর। প্রত্যেককে আমরা ধরার চেষ্টা করেছিলাম। পরবর্তীকালে এটাও আমরা লিপিও দুটো সংখ্যা বের করি। আচ্ছা, দুটো সংখ্যা বের করার পরে আমাদের তখন একটা মানে রেজিস্ট্রি পত্রিকার একটা চিন্তা ভাবনা মাথায় এসেছিল।
তো সেই হিসাবে আমরা তখন আমি দিশারি আমরা রেজিস্ট্রি পত্রিকার জন্য ঝাঁপিয়ে পড়ি। এবং তারপরে এই রেজিস্ট্রি পত্রিকার কথা ভাবতে ভাবতে তখন আমরা আমাদের লিপি বের করার সাথে সাথে আমরা সেটা নিয়ে যা যা সরকারি নিয়ম কানুন সেইভাবে আমরা এটা কত সালে বলেন? 1997 সালে আমাদের এইটা করে, এবং করার পর 1998 সালে আমরা রেজিস্টার স্বীকৃতি পাই কেন্দ্রীয় সরকারের। কিন্তু আমরা 10টা পত্রিকার নাম দিয়েছিলাম, যেটা নিয়ম অনুযায়ী দিতে হয়, তারপর কিন্তু লিপিটা আমরা পাইনি, পেয়েছিলাম ঝিল্লি। সেই 1998 সালেই ঝিল্লি পত্রিকার প্রথম প্রকাশ আমাদের। সেই ঝিল্লি পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। তার পরবর্তীকালে আমরা সেটাকে নিয়মিত তখন ত্রৈমাসিক হিসাবে পত্রিকাটা বের করতাম, এবং এই ব্যাপারে খুব হেল্প পেয়েছিলাম। আমাদের একসময় দুর্গাদাস মাইতি প্রজেক্ট প্রেস আমরা পত্রিকা করেছিলাম, পরে মাইতি দাস সেখানে হচ্ছে গোপাল সাহার গীতাঞ্জলি প্রেস, তারপরে এইখানে দুর্গা মন্দির রোডেই আরেকটা ছিল আমাদের রোটাকল বলে, সেখানেও কখনো কখনো আমি দিশারি ডিপিএলও ছুটে গেছি, মানে ভালো কাগজ করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পত্রিকাটা আমরা 3 জন নিজেদের পকেটে থেকে করতাম, আমি দিশারি আর রূপক দাস, মানে এখানে সেখানে বলেছি আপনার কথা বলেছি। হ্যাঁ, সেখানে আমাদের যেটা একটা মনের জোর ছিল, আমরা লেখাটার উপর গুরুত্ব দেওয়ার চেষ্টা করতাম, এবং তো দুর্গাপুরের চেষ্টা করতাম যে সাহিত্যের একটা ভালো সাইড উঠে আসুক। এই কারণেই আর পত্রিকা প্রকাশ থেকেও বেশি আলোচনা সমালোচনাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা। তো সেখানে দাঁড়িয়ে, এবং নিজের ত্রৈমাসিক পত্রিকাটা বেরোতো আমাদের, সেখানে আমি আর এখানে অস্বীকার করা যাবে দিশারির বাড়িটা, সেখানে পূর্ণদাহ অনেক সময় 9-17 বিদ্যাপতি, সেখানে আমাদের একদম মানে আজকে মণিশঙ্কর থেকে অনেককেই খুঁজে পাবেন যাদের উৎপত্তি কিন্তু দিশারির বাড়ি, সেখান থেকে অনেকেই কবি, এবং এই রূপকও হয়তো শুয়ে শুয়ে ওর কবিতাটা পড়িয়ে দিল বা শুনিয়ে দিল। এবং সেখান থেকে তখন আরেকটা কাজ আমরা করেছিলাম বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার চেতনা সমিতি, সেখানেও মেন কান্ডারি বলতে গেলে দিশারি ছিল, অনেককেই পেয়েছিলাম। তারপরে কল্লোলদার কথা চলে আসি, তো সেখানে, এবং অনেক সময় আমরা আমাদের বিজনের যে রবীন্দ্র পরিষদ, সেখানেও, এবং আমরা যাদের যাদের খুব সহযোগিতা পেয়েছিলাম তাদেরকে এই মুহূর্তে অস্বীকার করতে পারবো না। যেমন হচ্ছে এই আমাদের প্রভাত চ্যাটার্জি যে কাউন্সিলর ছিলেন, এবং হচ্ছে আরেকজন যে শহীদ বেদিটা দেখছেন এই আমাদের ভাষা উদ্যানের, স্বপনদা মারা গেছেন, স্বপন চট্টোপাধ্যায়, তার হাতে কিন্তু এটা তৈরি প্রতি বছর ভাষা উদ্যানে যেটা। এবং ভাষার জন্য যদি বলতে আজকে দুর্ভাগ্যবশত এই নামটা কেউ মনে রাখে না, দিশারি মুখোপাধ্যায়, যার কথা বারবার বলতে হয়। এবং সেখানে রূপক, আমরা অনেকগুলো চেষ্টা করেছিলাম ভাষা নিয়ে, বাংলা ভাষাকে বাঁচাবার জন্য। সেখানে ধরুন আজকাল অনেক জায়গায় বাংলা নাম দেখতে পাচ্ছেন, তার যদি মেইন কান্ট্রি আজকে দেখুন আমাদের এডিডি এর নাম বা এগুলো, কিন্তু আমাকে বা আমাদের টিএ বিল্ডিংয়ে বা আমরা ছুটেছি ব্যাংকে যে আপনারা করুন, হিন্দি করুন, ইংরাজি করুন, মারাঠি করুন, আমাদের কিন্তু বাংলাটাকে মর্যাদা দিন, কারণ বাংলাদেশে আমরা আছি, এখানে আমরা আমাদের ভাষাটা হারিয়ে যাচ্ছে। সেই উদ্যোগটা কিন্তু অনেকেই সাড়া দিয়েছিলেন। এবং এখন দেখবেন অনেক জায়গায় আমাদের প্রশাসনিক ভবনেই যান বা ব্যাংকেই যান, বাংলা কিন্তু একটা জায়গা করতে পেরেছে। এই জন্য তো এই জায়গাটা আমাদের ছিল, তো এই বারবারই দিশারির কথাটা বলতে হয়। তার বাড়ি পূর্ণদা, কিন্তু দিশারিটার একটাই মুশকিল, দিশারিটা কিছুই বলতে চান না। দিশারিটা এখন খুবই ক্ষুব্ধ। দিশারিটাকে আমি বারবার বলি আপনি আসুন, আপনার মুখ থেকে অনেক কথা শুনতে চাই, তো রাগারাগি করে, বলে যে না তোমার তো অনুষ্ঠানে অনেকে চলে এসছে, আমি গিয়ে আর কি জানবো। কিন্তু দিশারিটার থেকে আমার অনেক কিছু জানার আছে। দিশারিটা দেখছেন অনুষ্ঠান, যদি আসেন তো খুবই ভালো হয়। আমার অনুরোধ করছি, প্লিজ, আমার একান্ত অনুরোধ, আসুন দিশারিটা একবার। আচ্ছা বলুন। দিশারি সম্পর্কে আমি বলি, ও যে স্তরের ওর লেখার উন্নতি, সত্যি কথা। এবং সবচাইতে هচ্ছে রূপা, ওর যে বউ রূপালী, দিশারি সবচেয়ে বড় কথা, অনেকেই দেশে লেখে, কিন্তু অনেকের থেকে বেশি যোগ্য হচ্ছে দেশে লেখা দিশারি মুখোপাধ্যায়। শুধু কবিতা নয়, ওর কিছু গল্প, কিছু প্রবন্ধ যেটা আমি দেখেছি, যেটা আমি খুব গর্বিত, দিশারির বন্ধু আমি, এর জন্য আমি খুব গর্ববোধ করি। আজকে অনেকেই বিভিন্ন বিষয়ে যখন দেখি তখন কষ্ট হয় যে অনেকে দিশারির হাত ধরেই কিন্তু তাদের উৎপত্তি, তারা আজকে স্বনামধন্য গল্পকার, প্রাবন্ধিক বা কবি, কিন্তু তাদের যদি উৎপত্তি বলতে হয়, সেটা আমার খুব ভালো লেগেছিল রূপকের অনুষ্ঠানে গিয়ে।
রূপক কিন্তু যখন বনলতা অনুষ্ঠান করে বারবার স্বীকার করেছে দিশারির কথা, যে আজকে যতটুকু দেখেছেন না আমার দিশারির বাড়িতে জন্য। এসো তো সাক্ষাৎকারে সেই জন্য দিশারির কথা বলেছে। আমাদের যার জন্য সত্যি কথা আমি দিশারি রূপক তিনটা নিজেদের পকেটের পয়সা দিয়ে করতাম ঝিল্লিটা, এবং সেখানে আমরা খুব একটা জোর ছিল যে আমরা কারো কাছে দায়বদ্ধ নই, আমরা দায়বদ্ধ নই, সেই জন্য আমরা নিজেদের এবং সেই জন্য বৃষ্টি হচ্ছে এমন অনেকদিন গিয়েছে যে আমি বৃষ্টিতে ভিজতে, আমি আর দিশারি বেনাসিটি প্রেস থেকে আসছি পত্রিকা নিয়ে, ত্রৈমাসিক আমরা বহুদিন করেছি, দীর্ঘ 1998 আমাদের রেজিস্টার পত্রিকা, তারপর সেটা 2010 পর্যন্ত আমাদের শেষ সংখ্যা ছিল, আমরা কিছু বিশেষ সংখ্যাও করেছিলাম। এই তার যে মধ্যে যেমন দেখা যাচ্ছে যে বঙ্গভঙ্গ শতবর্ষ সংখ্যা, তাই তো? বঙ্গভঙ্গ শতবর্ষ সংখ্যা করেছি, তারপর সন্ত্রাসবাদ বিরোধী সংখ্যা, এটা বর্ষ সংখ্যা, সন্ত্রাসবাদ বিরোধী সন্ত্রাসবাদ বিরোধী সংখ্যা, আচ্ছা। তারপরে এটা হচ্ছে বিশেষ গল্পের সংখ্যা, এটাতে ভীষণ আমাদের সহযোগিতা করেছে মণিশঙ্কর এবং হচ্ছে দেবাশিস সরকার, সেখানেও আমাদের এটা আমরা করেছি, এটা তো উল্লেখযোগ্য, আমরা খুব গর্ব করে বলতে পারি যে এখানে নবারুণ ভট্টাচার্য থেকে অনেকেরই লেখা রয়েছে। এবং আজকে খুব গর্ব করে আরও বলার বিষয়, পত্রিকা পড়ার উদ্দেশ্য ছিল অনেক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের প্রাক্তন যে অর্থমন্ত্রী ছিলেন আমাদের বিষয়টা লিখেছে, হ্যাঁ আলিদার কথা বলেছে, অজয়দা এদের নামও ভূমিকার কথা বলতে বলছেন আপনাকে, অজয়দার কথা। হ্যাঁ, ওনারও লেখা ছিল, আমরা সবাইকে ধরার চেষ্টা করেছি। যেটা বলতে ভুলে যাচ্ছে, অশোক মিত্র প্রাক্তন অর্থমন্ত্রী, তার লেখা আমরা পত্রিকায় ছাপিয়েছিলাম, এবং কলকাতারও অনেকে আছে যারা ধারাবাহিক বিভিন্ন বিষয়গুলোকে আমরা ধরার চেষ্টা করেছিলাম। আমাদের প্রতিদিনকার যে সমস্যাটা, সেটা থেকে কি করে উত্তরণ ঘটানো যায়, সেটাই আমাদের মূল বিষয় ছিল। শুধু পত্রিকার জন্য পত্রিকা প্রকাশ নয়, পত্রিকার মধ্যে দিয়ে মানুষের কাছে কিছু পৌঁছে দেওয়া, আজকেও সেই চেষ্টা। আজকে 2010-এর পর থেকে আমরা বের করতে পারছি না। তো আমরা লিটল ম্যাগাজিন করা খুব সমস্যা, আমরাও তো করছি, জানি যে কত রকমের সমস্যা, আর্থিক সমস্যা তো তার একটা রয়েছে। বিশেষ করে আপনারা সেই সময় ভালো ভালো মানুষদের পেয়েছিলেন, তা আমাদের এখন সাথে সকলেই এত ব্যস্ত যে কিছু কিছু মানুষজনকে একত্রিত করার একটা সেটাই পাওয়া যায় না, যে একটা সবাই মিলে একটা কিছু করব। তো আমাদের যে দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা সংখ্যা হয়েছিল, সেটা আবার নতুন করে বের হলো, বিষ্ণুদা আবার কারেকশন করে দিল, এতে একটু বানান ভুল ছিল, তো তাতে এখনো লোকে বইটা চায়। এটাতে কিন্তু আপনাদের কথা অনেকেই লিখেছে, আপনার কথা বা ঝিল্লি পত্রিকার কথা, সত্যি তাই আপনি যেগুলো বললেন, বলুন যেটা বলছিলেন। না, এটা একদম ভীষণ ভালো লাগছে। এটা দেখছি উৎসব নাটকের একটা সংখ্যা আমরা করেছিলাম, সেই ব্যাপারেও চেষ্টা করেছিলাম, বিশেষ কিছু মানে নাটকের সংখ্যা, তারপরে এই গল্পের সংখ্যা বা এই বিভিন্ন বিষয়গুলোকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করেছি। তো এখনো আমরা পত্রিকা প্রকাশ করতে পারছি না ঠিকই, কিন্তু যখন বলে যে এরকম ব্যাপার, একটা জায়গায় আমরা নিজেদের দাঁড় করাতে পেরেছিলাম, সেটা ভালোই লাগে। এবং হয়তো সেটা একটা দীর্ঘ পরিশ্রমের জন্য মানুষের এই সম্মানটা আমরা পেয়েছি। আবার হ্যাঁ, এটাও বলে অস্বীকার করার জায়গা নেই, আমাদের নিয়ে অনেকে অনেক রকম কটূক্তিও করেছিলেন, যে এরকম রান্নাঘরের পত্রিকা বা এটা হচ্ছে পার্টির পত্রিকা, তো এটা নিয়ে। তবে জয়ন্তবাবুকে অসংখ্য ধন্যবাদ, তিনি দুর্গাপুরের সাহিত্যকে বাঁচাবার জন্য যে উদ্যোগ নিয়েছেন, সেই জন্য মানে এটা কোনো সীমারেখা নেই বলা যায়। এটা নিয়ে সে কারণে যখনও আপনাদের দেখে শিখছি, আপনারা এত কাজ করে গেছেন। এবং আমার মনে হয় জানেন তো, আমাদের যে দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা যে পত্রিকাটা করা হয়েছিল, তাতে কিন্তু আমার উদ্দেশ্য ছিল, এটা খুব প্রচুর, এখনও লোকে, আমরা যখন বই নিয়ে বসি, লোকে এই বইটা চায়। অজস্র হাজার হাজার মানুষের কথা নাম রয়েছে, যেসব মানুষের তারা আজকে বেঁচে নেই, সেই সব আমাদের উদ্দেশ্য ছিল। তখন কবি সুশীল নাগ বেঁচে ছিলেন, তা আমাকে বলেছিলেন যে জয়ন্ত তুমি এই সংখ্যাটা করো, তাতে এই যে হারিয়ে যাওয়া মানুষজনদের কথাগুলো উঠে আসবে। তো আবার একটা আমরা দুর্গাপুর সংখ্যা করছি, খুবই একটা গবেষণামূলক কাজ, সেটা খুব বড় বই হচ্ছে। তো তাতেও আমরা দুর্গাপুরের শিক্ষা থেকে শুরু করে দুর্গাপুরের স্বাস্থ্য সাহিত্য সব কিছু উঠে আসবে। তো এটা আমরা করেছি, বিশ্বাস করুন যে এত মানুষের কথা উঠে এসছে, এবং আমরা কাউকে কোনো সাবজেক্ট দিইনি, সবাই নিজের মতো লিখেছেন। যাদের সিনিয়র, বিশেষ করে আরতি কুমার বসু থেকে শুরু করে কেষ্ট চট্টোপাধ্যায়, বিমান চট্টোপাধ্যায়, সেই সময়
সময়কার, সবাই বয়স 80-র উপর। দিশারিদার লেখাও রয়েছে, আপনার কথা লিখেছেন। তো এই বইটা সত্যি আপনাদের কথা, সবার কথা রয়েছে। এবং আমার একটা ইচ্ছা, মানে সবসময় মনে হয় যে আমাদের অগ্রজ, যে আমাদের যে শিকড়, সেটাকে আমাদের অস্বীকার করলে হবে না। যারা এত কাজ করে গেছেন তাদেরকে আমরা কি করে ভুলি বলুন? না, এটা তো অবশ্যই, মানে সবগুলো নামগুলোই চলে আসে। আমরা যেই জন্য পেয়েছি গল্পকার হিসাবে বিমান চট্টোপাধ্যায়, মণি মুখোপাধ্যায়, মানে আবার কবি হিসাবে কেষ্ট চট্টোপাধ্যায়, এইভাবে অনেককেই সুধাংশু সেনের সঙ্গে কি সুধাংশু সেনের সাথে আমাদের খুব ধারাবাহিক ছিল যোগাযোগ। বিধাননগরে থাকতেন, সেখানে আমরা যেতাম, এবং সুধাংশু দাও খুব স্নেহ করতেন আমাদের। তো সেখানে বিভিন্ন অনুষ্ঠানে তখন যাতায়াত ছিল, উনিও আসতেন, এবং সেই সুধাংশুদারও। রঞ্জন ঘোষাল এর কথা কি আপনি বলতে পারবেন কিছু? রঞ্জন ঘোষালের কথা এই মুহূর্তে, যেমন সুধাংশু দাকে নিয়ে আমরা বিশেষ সংখ্যা করেছিলাম। আরেকটা নাম উল্লেখ না করলেই নয়, আজকে সত্যি কথা বলতে কি, কালকে আমি রাত 10টায় কলকাতা থেকে ফিরেছি। হয়তো জানি না, জয়ন্তবাবুকে আমার কাছে একটা অনুরোধ থাকলো, যদি আর কোনো একটা দিন সুযোগ করে আমি জিনিসটাকে একটু গুছিয়ে বলার চেষ্টা করব। শিখাদিকে নিয়ে আমরা করেছিলাম অসাধারণ। বিষ্ণুদার স্ত্রী শিখা সামন্ত অসাধারণ ছিলেন, এবং আমার কোনো কোনো ক্ষেত্রে মনে হতো শিখাদির লেখা বিষ্ণুদাকেও ছাপিয়ে যায়। এটা আমার, এবং সেই শিখাদির সংখ্যাগুলো রয়েছে। এবং বিষ্ণুদাকে তো আমি অবাক হয়ে যাই। বিষ্ণুদা আসে, আমার বাড়িতেও আসেন মাঝে মাঝে, কালকেও ফোনে কথা হয়েছে যে এনারা এখনো পরিশ্রম করে যাচ্ছেন। কি একটা মানে একটা অসুবিধার মধ্যে রয়েছেন, কিন্তু তবুও সাহিত্যের জন্য একদম নিবেদিত প্রাণ বলা যায়। একদম, কারণ সবচেয়ে বড় কথা, ধরুন প্রচ্ছদ নিয়ে আমরা এখন অনেক কিছু ভাবি, কিন্তু দুর্গাপুরে কেন, উনি যেখানে ছিলেন সেখানেও বিষ্ণুদারাতে প্রচ্ছদ হয়নি এমন ঘটনা খুঁজে পাওয়া দুষ্কর। সত্যি তাই, এটা আমরা এখনো তাই। বিষ্ণুদা হাজারটা আমরা একটা প্রচ্ছদ নিয়ে একটা বই করার আমাদের ইচ্ছে রয়েছে। সফটওয়্যার করিডোর থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন মফস্বলে প্রচ্ছদ নিয়ে, সেটাও বিষ্ণুদার সঙ্গে কথা হচ্ছিল, দেখা যাক যদি করা যায়। না, বিষ্ণুদা অসাধারণ। এখন আপনি যেটা বলছিলেন শিখা সামন্তকে নিয়ে একটা কাজ করেছেন, শিখা নিয়ে আজকে আপনার এই কাজগুলো একটু বলুন, সত্যি সকলের জানা উদ্দেশ্য। আমরা এই পরের দিন আমরা ইয়েকে শিখাদিকে নিয়েও, উনি চলে যাওয়ার পর আমরা ওনাকে নিয়ে একটা বিশেষ সংখ্যা করেছিলাম, এবং সুধাংশু সেনকে নিয়ে করেছিলাম। আজকে এতটা সময়ের অভাবে হয়তো আমি সেই জায়গাটাকে গুছিয়ে আনতে পারিনি। তো যদি কোনোদিন আবার সুযোগ ঘটে, আমি সেই জায়গাগুলোকে আগে থেকেই তুলে ধরার, মানে ঠিক কালেকশন করে সেটাকে আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু শিখাদিকে নিয়ে, সুধাংশুদাকে নিয়ে করেছিলাম এদের সাথে তখন আমরা। এবং সবচেয়ে যেটা বারবার মনে আসে, বাংলা ভাষাকে বাঁচানোর জন্য বাংলা ভাষার চেতনা সমিতি বেশ কয়েক বছর ধরে আমরা সেটা নিয়ে এই বিশেষ দিনটাকে 21শে ফেব্রুয়ারি এবং 19শে মে দুটো দিনকে আমরা খুব স্মরণীয় করে যতটা সম্ভব, এবং এই ভাষার উপর নাটক করা, বক্তব্য রাখা, মিছিল করা আমরা সেখানে করেছি। এবং এই ব্যাপারে আমাদের পুরানো যে বন্ধু বান্ধব, অনেকের নামে এই মুহূর্তে হয়তো আমার আসছে না, মণি থেকে শুরু করে আমাদের এই পার্থ দা থেকে শুরু করে, এবং আছে অনেকের নামগুলো এই মুহূর্তে হয়তো খেয়াল করতো, যারা তাদের অশেষ ভূমিকা রয়েছে, অশেষ সেইখানে। এবং এখনো যখন কার্তিক বিশ্বাস না কার্তিক দাস, হ্যাঁ, এই সত্যি কথা বলতে কি কার্তিক দারা অনেক পরে, কিন্তু এখন একটা জিনিস আমাকে খুব, আমি আসি 21শে ফেব্রুয়ারি আসি, সত্যি কথা বলতে কি হয়তো এই কথাটা শুনে অনেকেই আমাকে দোষারোপ করতে পারেন, কিন্তু এই অস্বীকার করতে পারি না বলে কষ্ট হয়। ভাষা উদ্যানে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান যখন হয়, তখন কেউ যখন দিশারির নামটা স্মরণ না করে, অন্তত একটা লাইন যদি বলে যে ভাষার মেন কারিগর ছিল এরা, এবং সেখানে আমরা খুব গর্ব করে বলি, সেখানে আমরা যখন উদ্যোগটা নিয়েছিলাম। সেইটা মনে হয় এই আক্ষেপটা কি আমাকে বলে, আমাকে অনেকবার বলেছে জয়ন্ত, মেলায় যখন আমরা বইয়ের স্টল নিয়েছিলাম, আমার মিসেসকেও বলছিল কিচ্ছু পাবে না, তোমরা এত কষ্ট করছো, আমরা অনেক করেছি, কেউ মনে রাখিনি। দিশাইদা এই কথাটা আমাকে খুব বলে, তুমি এত করছো, এত ছোটাছুটি করছো, কেউ মনে রাখবে না। হয়তো সেই হতাশা থেকেই হয়তো বলে যে এত কিছু করেছেন। সত্যি তাই, দিশাইদার অবদান ভোলার নয় আমাদের। এত এখনো উনি যেভাবে আমাদের মানে অনুপ্রেরণা দিয়ে চলেছেন, সত্যি তাই, এখনো অসাধারণ। আমি বললাম যে ওর যোগ্যতা দেশে অনেকের থেকে অনেক ভালো, যদি দেশ ওর পাঠায় তখনও কখনো ফেরত দেওয়ার কোনো গল্প আসেই না। সব বিষয়ে অসাধারণ। গল্প করতে করতে আজকে যারা প্রতিষ্ঠিত, বারবারই কথাটা বলে ফেলছি হয়তো, কিন্তু আমি তো অস্বীকার করতে পারি না ওই বাড়িতে কিভাবে দিনের পর দিন আমরা ওর বাইরে ঘরে তো মনস্ক আজকে প্রতিষ্ঠিত, কিন্তু সেই মনস্কর পড়াশোনাও কিন্তু ধারে কাছে নয়। ও
ওরা দুজনে রূপা বা মনস্কর মতো পড়াশোনা করেছে। সেখানে আমাদের ওই সন্ধ্যের পরে ছিল একটা সাহিত্যের আড্ডা। দিশারি রূপক হয়তো গিয়ে শুয়েই পড়লো, নিচেই হোক উপরেই হোক। পার্থ দা ওর পকেট থেকে একটা কবিতা বের করলো, কল্লোল দা আসলো, মণি আসলো। এই সত্যি কথা বল, আজকে মণি কিন্তু মণি যদি বলতে হয় জানি না, মণি হয়তো শুনে আমার উপর রাগ অভিমান করবে, কিন্তু তার আজকের সাহিত্য সে খুবই ভালো লেখে। গোড়াটা হচ্ছে দিশারি, এই জায়গাটা স্বীকার। রূপক যেমন বারবার বলে ভালো লাগে, রূপকও তাই আসলো। তো যার জন্য এই সাহিত্যের একটা আড্ডা। এবং পরবর্তীকালে আরেকটা জায়গায় অস্বীকার করতে পারি না, সেটা হচ্ছে পিএনটি কোয়ার্টার, বিধানের পাশেই। সেখানেও সন্ধ্যের সময় আমাদের আড্ডা। এবং সেখানে বিকাশ দা আসতেন, বিকাশ সরকার। বিকাশ দার কথা খেয়াল, আজকে সত্যি সবগুলো নামগুলো মনে আসছে না, সেজন্য নিজের খুব অপরাধী খারাপ লাগছে মনে। এবং এখনো সুযোগ, তবে দূরত্ব বেড়ে যাওয়াতে আমারও দূরত্বটা বেড়ে যাচ্ছে। সেটা হচ্ছে ও যেখানে আছে অনেকটা দূরে। বিকাশদাকে আমিও আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের সাহিত্য আড্ডায়, কিন্তু বিকাশদা নানা সমস্যার মধ্যে আছেন, বাড়িতে মা অসুস্থ, সেজন্য আসতে পারছেন না। দিশারিও ফুলজোরে বাড়িটা না করে যদি টাউনশিপে করতো, আমি হয়তো আমাদের এতটা দূরত্ব বাড়তো না, হয়তো সাহিত্যের আড্ডাটা আরো জমজমাট হতো। এখনো যখন যাই তখনও দেখি ও সত্যি অসাধারণ জিনিস। মানে কলেজে ওকে পেয়েছি, যেহেতু গভর্নমেন্ট কলেজে একসাথে, সরকারি মহাবিদ্যালয়ের আমরা ছাত্র, একসাথে পড়াশোনা করেছি। এবং সেখানেই ধরে নিরহংকার বলতে যে তারও উদ্দেশ্য হয়। এবং শুধু দিশারি নয়, দিশারির বাবা মা, দাদাও পূর্ণদাও খুব অসাধারণ এবং খুব ভালো লাগে, ভীষণ ভালো। এরা প্রত্যেকেই মানে খুব পেয়েছিলাম কাছ থেকে, যার জন্য এই জায়গাগুলোকে অস্বীকার করার বিন্দুমাত্র জায়গা নেই আমার। সেখানে বারবারই মনে আসে। সেখানে রূপাকেও দেখেছি, তারও আজকে রূপা যখন তার রূপালী যখন পত্রিকা লেখে খুব ভালো লাগে। সেখানে অনেককেই পেয়েছি। তিনিও ভীষণ মাটির মানুষ, ভীষণ মাটির মানুষ। ভাই কেমন আছো তোমরা, আমাকে তো এত খোঁজ নেয় উনি, যে আমি তো অসুস্থতার জন্য ইয়ে করি, তো তোমরা এত ইয়ে করো না, তোমরা সুস্থ থাকো, প্রায়ই বলেন, খুবই খোঁজ খবর নেন। আচ্ছা দাদা, আপনার এবার লেখা শুনবো। আপনার একটি গল্প আমি দেখতে পাচ্ছি এখানে একটা পত্রিকায়, কোনো একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, ঝিল্লিতেই। এই গল্পটা একটু শুনি। জানি না কেমন হয়েছে, তবে যখন মানে যেহেতু প্রস্তুতি নেই, এই গল্পটা লিখেছিলাম আপনার 2000 সালে আমাদের পত্রিকাতে, ঝিল্লিতেই। সেটা একটা অনুগল্প। গল্পটার নাম ছিল সীমান্তে। এটা একটা দুর্গাপুর ডিপিএলে তখন আমাদের পরিচিত পরিবারে একটি বাংলাদেশ থেকে একটা বাচ্চা ছেলে এসেছিল। সে কাজ করলে, ওরা বাড়িও পরিবারটাও খুব ভালো ছিল। আমার কাকু বলতাম, বাড়িতে কাজ করলেও তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতো। ও ফুটবল খেলা ভালোবাসতো, বিকালেও ফুটবল নিয়ে বেরিয়ে যেত, একদম ছেলের মতোই। তো পরবর্তীকালেও হারিয়ে যায়। মানে ওর কাছে সবসময় বাংলাদেশের একটা টান ছিল। সেই বিষয়টাকে ধরার চেষ্টা করেছি এবং তার যে ঘটনাটা সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কেমন করতে পেরেছিলাম। গল্পটার নাম হচ্ছে সীমান্তে। ইউরেকা! লাফিয়ে ওঠে লোকেশ, দেখ বয়স চেহারা যেমনটা চেয়েছিলাম। কিন্তু কি হলো? যাবে? হ্যাঁ, একটা বিকৃত হাসি লোকেশের মুখে। যাওয়াতে হবে। বলতে বলতে লোকেশ ছোকরার গা ঘেঁষে প্রায় চা করছিল। গোপালের চা বর্ডার এলাকা, খরিদ্দার এপার ওপার, দুপারে চালু দোকান, চোরা চালান, ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার। নলিতে এক চুমুক ঢেলে লকার বিড়াল চোখে সজাগ হয়। এই নাম কি তোর? হাতের বালাটা ঘুরিয়ে আপদমস্তক চোখ বোলায়। পলাশ। পল্লু কইয়াই হগলে কয়। পলাশ, বাহ, খাসা নাম। থাকিস কোথায়? বাড়িতে কে আছে? দপ করে আলোটা নিভে যায়। একরাশ অন্ধকার, চোখ ছলছল। থাই একা? বাবা মা ও পারে দেশে। হগলে কয়, দেহি নাই। যাবি? নিয়া যাবা আমারে? সত্যি? পলাশের চোখে বিশ্বাস অবিশ্বাসের দোলা। চোখাচোখি যোগেশ। ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না। একটা চিরকুট, কিছু লেখা। লোকেশ গুজে নেয়। তোর বাবার ঠিকানা হারাবি না, ওপারে পৌঁছে দেখাবি, যে কেউ দেখিয়ে দেবে। বাবা মা দেখার আনন্দ পলাশের চোখে মুখে। ততক্ষণে যোগেশের হাত থেকে একটা পোটলা পলাশের হাতে। মায়ের কাপড়, বাবার জামা প্যান্ট, একদম বাড়ি গিয়া খুলবি। আবছা অন্ধকার, 13 বছর সীমান্তের পারাপারে সতর্কভাবে এগিয়ে চলে, নিস্তব্ধ, নিঝুম।
অসতর্কবশত হঠাৎ খুঁট, আর তৎক্ষণাৎ প্রহরীর সার্চলাইটের আলো অন্ধকার ভেদ করে। কই হ্যায় স্ট্যাচু ভয়ে কাঠ 13। বাবা মা দেখার আনন্দে নিমেষে ম্লান। প্রহরী এগোতে থাকে, দ্রুত গতিতে ইন্দ্রিয় সতর্ক হয়। বাবা মা আর দেয়া হলো না। আচমকা ছুটতে শুরু করে প্রাণপণে। রুক যাও! প্রহরীর সতর্কতা। কর্ণপাত নেই। 13 ছোটে, আরো জোরে, আরো জোরে। গুরুম! একদলা মাংস আর মা। বাহ, একটা যেন চিত্র ফুটে উঠলো, খুব সুন্দর। আচ্ছা, এটা পটগল্প কি নাম দিয়েছেন? আমরা তখন পটগল্প, আমি দিশারি বা অন্য যারা তাদেরকে বলতে পারি ছোট গল্প। এটাও কিন্তু লেখা, যদি বলতে এইটুকু লেখাও কিন্তু দিশারির জন্যই। আমি সত্যি কথা ফাঁকিবাজ দি গ্রেট বলার কোনো এইটুকু অস্বীকার করতে পারি না। যদি কিছু পাই, বাংলাদেশের গল্প যখন বলতাম তখনও বলতো যে তোর লেখ না, কিন্তু আমি তো সত্যি কথা এই জায়গাটা ফাঁকিবাজ, যার জন্য হয়তো পারিনি। কিন্তু এটা দিশারির অনুপ্রেরণাই বলতে পারেন। যেটুকু লিখেছি, যেটুকু শিখেছি সেটা দিশারি। এটা অস্বীকার করার আমার জায়গা নেই। যদি অস্বীকার করি তাহলে নিজেকেই অস্বীকার করতে হবে। এটা একদম প্রতি মুহূর্তেই মনে রাখবো এবং বলার চেষ্টা করবো। তার মানে আপনি মোটামুটি কবিতা ছাড়া গল্প এবং প্রবন্ধ লিখেছেন বেশি? হ্যাঁ, গল্প প্রবন্ধ লিখেছি, কিন্তু আপনার কবিতা দুই একটা লিখেছি। একটা বই করা উচিত ছিল, যে এত লেখালেখিগুলো। না, বই সেটার জন্য না, সেটা হয় না। ইদানিং একটু প্রবন্ধ লেখালেখিও করছি, সেটা নিয়ে মানে বিশেষ বিশেষ সময়কে মনে হয়েছে আর কি, সেটা নিয়ে তো দুই একটা বলার চেষ্টা করি। যেমন হচ্ছে, এবং আমাদের বিশেষ করে যেমন বোম্বে থেকে একটা মায়ামেঘ বলে পত্রিকা, সেখানে আমি কিছু লেখা দিয়েছিলাম। যেমন মায়ামেঘে আমার লেখাগুলো গল্পই বেরিয়েছিল, চেনা মুখ অচেনা মানুষ, এটা বেরিয়েছিল। অবক্ষয় বলে আরেকটা গল্প মায়ামেঘে বেরিয়েছিল, এটা বোম্বে থেকে বেরোয়। পরবর্তীকালে আরও কিছু লেখা বেরিয়েছিল। এছাড়াও যেগুলো আমি এবারও পুজোয় কয়েকটা সংখ্যায় লেখা, যেমন ইস্পাতের কলম, মানবিক, কাশফুল, শিউলি, এইসব পত্রিকা। তারপরেই বা আমাদের ধরুন কিছু স্মারকগ্রন্থ। আমাদের একটা রিউনিয়ন আছে, আমরা মাধ্যমিকের প্রথম 1976 সালে প্রথম ব্যাচের ছাত্র, সেই জন্য আমরা এইটা 25 বছর, সেখানে আমাদের একটা স্মারক সংখ্যা, সেখানেও লেখা থাকে আমার। ওই সেটাও মানে ইয়ে করা, বিভিন্ন সময়কে ধরার চেষ্টা করেছি। এখানে কি কবিতা আছে লেখা? না, এখানে কবিতা নেই, সেই জন্য একটা কবিতা শুনতাম না। কবিতা এখানে নেই, কবিতার জায়গাটা এমনিও খুব কম লিখে, হয়তো দুই একটা লিখলাম, সেটা প্রয়োজনে। আর এমনি ধরুন যেমন প্রবন্ধের সাইডে যেগুলো লিখেছিলাম, মৃণাল সেনকে নিয়ে লিখেছিলাম। মৃণাল সেন এক পথিকৃৎ। বনফুলকে লিখেছিলাম। বনফুল এক প্রবন্ধের বই করতে পারে, যশস্বী ব্যক্তি। না, সেই জায়গায় এখনো পৌঁছায়নি। সেটুকু পৌঁছাবার জায়গায় এখনো আসেনি। এটা আপনি তো লিখে রেখেছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাদের এত লেখা, শত যেটুকু পেরেছি সেটাই সব লিখে রাখা। যেমন এই ইয়েকে নিয়ে লিখেছিলাম, অক্লান্ত জীবন শিল্পী, সেটা হচ্ছে সলিল চৌধুরীকে নিয়ে এই জায়গাটা লেখার চেষ্টা করেছি। না, আমার খুব ইচ্ছে রইল যে আপনার একটা প্রবন্ধের বই আমরা যেন দেখতে পাই, তাহলে আমরাও পড়তে পারবো। না, এটা থেকে আমি জোর দিচ্ছি, সেটা হচ্ছে আমার লেখাটা যেন আমি লিখতে পারি। প্রবন্ধের দেখুন, বই বেরোনো থেকে আমি বেশি ভাবি দু কলম যদি লিখতে পারি। আর লেখার ব্যাপারটা আমার একটা ত্রুটির জায়গায় বলি। প্রথম কথা, লিখতে গিয়ে মনে হয় যে পাঠক পড়বে কেন, কারণ প্রতি মুহূর্তে যদি লেখার মধ্যে কোনো বিষয় না থাকে, কারণ কিছু লেখা আমি নিজে পাই, খাবারটাও ভুলে যাই। আবার কিছু লেখা পেলে ভাবি পরে পড়বো, এই যে ব্যাপারটা তখন মনে হয়। এই নিয়ে অনেকের সাথে বললে অনেকে হয়তো আমার সাথে সহমত নাও হতে পারে। না, একদম সত্যি কথা বলছেন। আমি পশ্চিমবঙ্গের প্রচুর পত্রিকা, মানে বাণিজ্য পত্রিকা থেকে সব লিখেছি এক সময়, কিন্তু ইদানিং আর লিখতে পারছি না। কারণ আমার একটাই মনে হয় যে যেটা লিখছি সেটাই মনে হয় যে এটা তো নতুন কিছু হচ্ছে না, এটা কি লেখা, একই কবিতা একই রকম। ইভেন আমি একটা লাইন লিখলেও আমার সেরকম যদি মনের মতো না হয় আমি লিখি না, লেখা ছেড়ে দিয়েছি। যদি মাথায় কোনো একটা স্পার্ক করে যে সেই রকম একটা লাইন, সেই রকম একটা নতুন কিছু যেটা অন্যরা লেখেনি, সেই রকম হলেই আমার লিখতে ইচ্ছে করে, এছাড়া লিখতে ইচ্ছে করে না। আপনি যে কথাটা বললেন সেই কথাটা সত্যি বলা যেটা, এটা একদম সত্যি কথা। যেমন খুব দুঃসাহস নিয়ে এবার লিখেছিলাম শিকড় বাংলায় দৃষ্টি আন্তর্জাতিক, আমাদের ইয়েকে নিয়ে, সত্যজিৎ রায়কে নিয়ে। কিন্তু দুঃসাহসে বলবো, লিখতে গিয়ে বারবারই মনে হয়েছে উনি এত লিখেছেন,
সে তো অসাধারণ। কিন্তু আমি এর মধ্যে যার জন্য প্রচুর পড়াশোনা, বই ঘাটাঘাটি, তার মধ্যে কিছু বিষয়কে ধরার চেষ্টা করেছিলাম আর কি। এই কথাটা বিমানদাও আমাকে খুব বলে ফোন করে। বিমানদা এখন পুনেতে রয়েছেন, বিমান চট্টোপাধ্যায়। তো উনি তো বিদেশি সাহিত্য নিয়ে প্রচুর পড়াশোনা করেন, আমেরিকাতে কি হচ্ছে, ফ্রান্সে কি হচ্ছে, এইসব নিয়ে সমস্ত। তো উনি বারবার বলেন যে তোমরা কি করছো, নতুন কিছু হচ্ছে কি, নতুন কিছু লিখছো কি, সেই একটা সবাই মিলে যেন একটা কবিতাই লিখছো, সবাই মিলে একই লেখা হচ্ছে। এই সময় একটা ভীষণ একটা সাহিত্যের একটা অন্য ধারা কিছু আসা উচিত। উনি বলেন, খুব ভালো একটা কথা বলেছেন যে সেই অনেক দিন পর একই রকম চলছে, একই রকম একটা অন্য কিছু একটা আন্দোলন, সাহিত্যের নতুন কিছু আন্দোলন আসা উচিত। তো যাই হোক দাদা, আপনি তো দুর্গাপুরকে একসময় দেখেছেন, সেই সময় বললেন 1967 সালে, এবং সেই সময়কার সাহিত্য সবাই যেতেন আপনি মনে হয়। তো আজকের দুর্গাপুরের কি তফাৎ, আপনি কতটা কি দেখছেন? আপনাকে তো খুব একটা সাহিত্য সবাই দেখি না এখন, আর যদিও আমিও যাই না সেরকম। না, এই কথাটা একদম সত্যি সত্যি। তবে ইদানিং যাওয়ার চেষ্টা করি, মাঝে দিয়ে কিছু সমস্যার কারণেও হয়তো মানে যেতে পারতাম না। তো সেখানে দাঁড়িয়ে দুর্গাপুরে যদি বলেন, সত্যি একটা সাহিত্যের প্লাবন এসেছিল। কারণ ধরুন এই যে আলিদার কথা, আলিদাদের মাঠ ময়দান কারখানা তখন হচ্ছে, এবং সেখানে অনেকেরই লেখা আমরা দেখেছিলাম, রূপায়ণ ছিল। এবং এইখান থেকে আপনার আমাদের অনেকগুলো পত্রপত্রিকা দুর্গাপুরে, এবং কেষ্টদার কথা বললাম, বিমানদার কথা বললাম, এই এই বিমানদার সবচেয়ে যেটা ভালো লাগে, যেটা কৃতদাস বই এখনো যদি অসাধারণ। বিমানদা মেইন স্ট্রিম গল্প লিখেছেন, আবার পোস্ট মডার্ন মানে নিম সাহিত্য নিয়ে। এবং সব থেকে বড় কথা, অনেকে খুব নিম সাহিত্য নিয়ে না কুচু করে যে খুব বাজে, কিন্তু বিশ্বাস করুন যে পোস্ট মডার্ন ওনার যে সাহিত্য নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। এবং আমি যে সংখ্যাটা আমাদের এবারে করেছি, নিম সংখ্যা করেছি এবারে পুজো শারদ সংখ্যা, বিশ্বাস করুন মানে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আমাকে ফোন করে চাইছে যে আপনার এই সংখ্যাটা আমাদের পাঠান, আমরা গুগল পে টাকা করে দিচ্ছি। কতজনকে আমি পাঠাতে হায়রান হয়ে গেলাম, কোথা থেকে তারা খবর পায়। এবং বিমানদার সঙ্গে আমার একটা সাক্ষাৎকার বই বেরিয়েছিল, তাতে বিমানদা একদম উজাড় করে দিয়েছে নিজেকে, মানে পোস্ট মডার্ন সাহিত্য থেকে শুরু করে তার সমস্ত কিছু, মানে কী করে গল্প ভাঙা হয়, কী করে গল্প ভেঙে চলে দেখানো হয়, সমস্ত কিছু। সেই নিম বিমান আনবর্ন বইটি, অনেক মোটা বইটি, প্রায় 300 পাতার বইটি, প্রথম সংস্করণ শেষ হয়ে গেল, যারা গবেষণা করছে সব ফোন করে করে, সেটা আমি বার করেছিলাম, তো শেষ হয়ে গেল এমন বই। আরও কলকাতা বইমেলাতেও আমার বিমানদার সঙ্গে আমার আরেকটি বই আসছে, নিমবিমান ফোর্ট বলে। তো দেখা যাক, সেটাও ওই আন্তর্জাতিক সাহিত্য নিয়ে, এখনকার পলিটিক্স নিয়ে অনেক কিছু থাকছে ওনার আলোচনা। তো দেখা যাক মানুষ কিভাবে নেয়। না, বিমানদার তো মানে বিশ্ব সাহিত্যের সাথেও, কারণ বিশ্ব সাহিত্য, বিষ্ণুদা দেখছেন, আমাদের খুব ভালো লাগছে। বিষ্ণুদা একটু আগে আপনার কথা প্রচুর বলেছেন, প্রদীপ দাস বাবু আপনার কথা এবং শিখা সামন্তের কথা। ওনারা ঝিল্লি পত্রিকা থেকে শিখা সামন্তের একটা সংখ্যা করেছিল, তো বিষ্ণুদা এসছেন, আমি খুবই, আমার খুব ভালো লাগছে। বিষ্ণুদা এই সময় পাওয়া যায় না, বিষ্ণুদা খুব ব্যস্ত থাকেন। তো যাই হোক, না এটা তো বিরাট। বিমানদার যেটা আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে সাহিত্য সেই সময় যখন করতেন, বিমানদা হয়তো কারখানায় যাচ্ছেন, কারখানার রাস্তা চলে গেলো বাঁকুড়াতে। হ্যাঁ, সেটা এই বইটাতে আছে, বিমানদা কারখানায়, এবং সেখানে বিষ্ণুদার সাথে তার যে ঘনিষ্ঠ আরেক বোন ছিলেন, মারা হয়ে গেছিলেন সম্প্রতি, তো ওনারা বা পৃথ্বীশ দা, আমি মানে বিমানদার সঙ্গে সাক্ষাৎকার নিতে গিয়ে আমি তো অবাক, মানে আমি নিজে ভাবতেই পারি না, কোথায় কলিয়ারি অঞ্চলে সেখানে মানুষ খেতে না পেয়ে রক্ত বিক্রি করছে, সেই ঘটনাগুলো তুলে ধরছে। সেইটাই তো গল্পটা কৃতদাসে এসছে। তারপরে বিভিন্ন ঘটনা, সেগুলো উনি গল্পে তুলে নিয়ে এসছেন, ভয়ঙ্কর ঘটনা। আমি বিমানদাকে পরবর্তীকালে এগুলো নিয়ে প্রশ্ন করেছিলাম, তো বিমানদা বলেছে আমাদের লাইফটাই এইরকম ছিল, আমরা কিছুই মানে ডেয়ারিং ছিলাম, খুব বেরিয়ে যেতাম যখন তখন। না, খুব সাংঘাতিক ভাবে এটাই তো। এই বিমানদার কারণ হচ্ছে কোনো লেখা লিখতে গিয়ে যখন বারবারই মনে হয়েছে, কিন্তু যখনই ওনার সাথে একটু আলোচনা করতাম, গল্পের ইয়েটাই পাল্টে যেত, এবং মনে হতো সত্যি তো এই জায়গায় এটা করলে আরো ভালো হতো, এই জায়গাগুলো। সেটা বনফুলকে নিয়ে লিখতে গিয়েও, মৃণাল সেনকে নিয়ে লিখতে গিয়েও কিছু হয়তো আলোচনা করেছি, বারবারই হয়তো তখন মনে হলো সত্যি তো এই জায়গায় ধরার দরকার। এবং অনেক কথাই চলে আসে, বোম্বে মেল দুর্ঘটনা, সেটা নিয়ে একটা ঘটনা, কই হ্যাঁ একটা লাইন, তো না লাস্টে এই যে গল্পের জায়গাটাকে দেওয়ালে একটা ক্যালেন্ডার, সেটা নিয়ে বিমানদার গল্প,
এই যে ভাবনাটা আমাদের মাথায় আসে না, বিমানদার মাথায় আসে। তো এই জায়গাটা হচ্ছে, এবং এখনো আপনি ভাবতে পারবেন না, এখনো যে উনি ইয়েতে বসে আছেন, ইয়েতে পুনেতে আছেন মেয়ারে, সেখানেও আপনি ইসরায়েল গাজা নিয়ে একটা দুর্ধর্ষ গল্প নিয়েছেন, যে মানুষ মারা যাচ্ছে, বা ওই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিয়ে কি বিভৎস তার চিন্তা ভাবনা, কি প্রবন্ধ লিখছেন, গল্প লিখছেন, অসাধারণ চিন্তা ভাবনা। এখনো বিমানদার সাথে ফোনে কথা হয়, কিন্তু যেহেতু বডি একদম চূড়ান্ত অসুস্থ, সেই জন্য ফিরে আসতে পারছেন না। এই নভেম্বরে আসছেন দুর্গাপুরে, সেটাই একটা কারণ। বিমানদা আছে পুনেতে, মন পড়ে আছে দুর্গাপুরে, এটা একদম বাস্তব। এবং আমরাও খুব মিস করছি, কারণ মনে হয় যেন ওনার সাথে দুটো কথা বললে, যেমন দিশারিকে মিস করি দূরে চলে যাওয়ার জন্য, একটু সুযোগ পেলে যাই, তেমনি বিমানদা, তেমনি অনেকে। তো এই কিছু এই ব্যাপারগুলো আরই। যাই হোক, তবে যেই কথাটা আপনি বলছেন, আপনার এই উদ্যোগের জন্যই মনে হয় সাহিত্য আবার দুর্গাপুরে একটা জায়গা করে নিতে পারবে, এই বিশ্বাস আস্থা আছে। কারণ আপনি একটা বিরাট, কারণ আমরা অনেকেই করি, অনেকেই এখান থেকে পত্রিকা বের করে, কিন্তু এই উদ্যোগটা অনেকের মধ্যে নেই। সেই জায়গাটা দেখি এবং ভীষণভাবে সময় করে, এই সময়টা আপনারাও, আমরা প্রত্যেকেই ব্যস্ত, বিভিন্ন কাজে জড়িত, কিন্তু আপনি নিজেও সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অফিস, আমার খুবই খারাপ লাগে। ইভেন আমার এখন তো বাড়িতে কেউ নেই, একা এমন অবস্থা, তার মধ্যেও আমার মনে হচ্ছিল এই সপ্তাহ করবো না, শরীরও খারাপ ছিল খুব, তার মধ্যে মনে হচ্ছিল যে না, আমার দিনটা একটা দিন বেকার যাবে, একটা কিছু না করলে খুব ইয়ে হয়। শুধু দুর্গাপুর নয়, আসানসোল থেকেও অনেকে এসছেন আমার অনুষ্ঠানে, কল্যাণদা এসছেন, বাসুদেবদা এসছেন, এবং আরও অনেকে আসবেন বলেছেন আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে। তো যাই হোক দাদা, অনুষ্ঠানে প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তা আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, ধরুন এই মুহূর্তে তো পত্রিকাটা আমরা আর বের করবো না, এটা ঘটনা। এবং আমাদের কিছু যেটা ছিল, সেটা একটা সংস্থাকে আমরা দিয়েছি, যেটুকু আমাদের টাকা পয়সা ছিল দেওয়ার কারণ হচ্ছে, তারা একটা বিরাট উদ্যোগ হচ্ছে, দুস্থ ছেলে মেয়েদের জন্য কিছু কাজকর্ম করছে। তো আমি দিশারি রূপক তিনজন সিদ্ধান্ত নিয়ে দেখলাম, আমরা যেহেতু আর পত্রিকা করবো না, ব্যাংকে যে সঞ্চিত অর্থটা ছিল সেটা আমরা দিয়েছি, খুব মানে স্বেচ্ছায় নিজেদের মনে জোর নিয়ে দিয়েছি, যে মনে হলো সেখানে মনে আমাদের পাশে থাকা দরকার। রূপকদা তো অনেক কাজ করছে, রূপক কাজ করছে। তবে আমি এই মাধ্যমেই দিশারিকে বলবো, দিশারি, কারণ দিশারি না আসা মানে আমার মতো লোক না আসলেও চলবে, কিন্তু দিশারির মতো লোকের আসার দরকার আছে। তাহলে আপনি বলুন, দিশারিটাকে একটু বলুন যে আমার মাধ্যমে দিশারিকে অনুরোধ জানাচ্ছি, আপনি পার্সোনালি ফোন করে, কারণ দিশারিকে আমি, দিশারিটা এলে আমরা অনেক কিছু পাবে, আমরা নয়, আমরা এই জগৎটা পাবে, কারণ দিশারির কাছে অনেক কিছু পাওয়ার আছে। এই কবিতার, যেমন দিশারির কবিতা, যেমন তার কবিতা যখন প্রথমে একটু মনে হয়, দুবার পড়লে তিনবার পড়লে মনে হয় যেন আরে এই তো লিখেছিল, ঠিক ছবির মতো। ছবি যেমন আপনি যদি নিখুঁতভাবে না দেখেন, সেই ছবিটা ছবি হবে না, তাকে দেখতে হবে, একটু পরিশ্রম করতে হবে। দিশারির কবিতা তাই অসাধারণ কবিতা, এবং দিশারির কল থেকে জল পড়ে, সেটা নিয়েও দিশারি গল্প লেখে। এই হচ্ছে দিশারি। তো যার জন্য তাকে কলেজ থেকে শুরু করে বিভিন্ন সময় পেয়েছিলাম, যার জন্য মনে হয় বারবার দিশারি কথাটা চলে আসে, কারণ দিশারির মধ্যে একটা অসাধারণ প্রতিভা। সেটাকে আমি অনুরোধ করবো দিশারিকে, এই মাধ্যমে সে একদিন আসুক, আসলে যেহেতু অনেকের কাছে এটা পৌঁছে যাচ্ছে, তাহলে অনেকের কাছে অনেক শিক্ষামূলক বিষয় পৌঁছে যাবে। সেই জন্য দিশারির কাছে আজকে এই মাধ্যমে আমার অনুরোধ থাকলো। বাহ, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আচ্ছা, আমার আরেকটি প্রশ্ন, একটা অন্যরকম প্রশ্ন। আপনি তো মনে হয় বামপন্থায় বিশ্বাসী, তো বামপন্থার ভবিষ্যৎ কি? বিশ্বাসী একদম ছিলাম, আছি, থাকবো। প্রথম কথা, যখন বামপন্থা, এখন তো প্রায় নিশ্চিহ্ন, না নিশ্চিহ্ন বলে কোনো চিহ্ন নেই, এটা আমি বিশ্বাস করি। আর একটা কথা দেখুন, যখন এই বামপন্থা আসি, তখন সত্যি কথা বিপিএসএফ করতাম, এসএফআইয়ের জন্ম হয়নি, এটা খুব গর্ব করে বলি, ঠিক আছে। আর সংগঠনের মধ্যে ধরুন 1917 সাল থেকে শুরু, 1964, 1968, সিপিআই থেকে সিপিএম, সিপিএম থেকে সিপিআইএমএল। অতএব কিন্তু বামপন্থা যদি শেষ হয়ে যেত, জেএনইউ রেজাল্টটা দেখেছিলেন সম্প্রতি, শেষ হয় না, আজকে লড়াই করছে। লড়াইটা কারণ আমরা যারা বামপন্থী করি, বা বামপন্থী করি বলাটা ভীষণ ভুল, ভীষণ কঠিন কথা, কারণ বামপন্থী হতে গেলে যে মনন দরকার, সেই মনন আমার কতটা আছে আমি নিজেকে প্রশ্ন করি, আয়নার সামনে মাঝে মাঝে প্রশ্ন আসে। এবং অনেকের মধ্যে আছে তারা বামপন্থী না করলেও আমাদের থেকে সেই বামপন্থী। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা, এটাই হচ্ছে বিষয়, এটাই মনে করি। আজকে যখন আমিও যে পাড়াতে আছি সিটি সেন্টারে, সেখানেও আমরা
রং কিন্তু দেখি না। করোনার সময় দেখুন কত মানুষ এই যে রেড ভলেন্টিয়ার কত কাজ হ্যাঁ, করেছে। প্রচুর কাজ করেছে এবং উদ্যোগী হয়ে জিত করা, এটাই হচ্ছে মানুষ। বামপন্থার দরকার না, মানবিকতা পন্থাটাই জরুরি। মানুষ মানুষের মতো হোক, মানুষের পরিচয় হচ্ছে মানুষ। আজকে যে ধর্ম নিয়ে রাজনীতি, বা আজকে তো আমরা পরিষ্কার বুঝতে পারছি দুটো ভাগ করে ফেলছে। এবং এ বাংলাদেশের সাথে একটা সম্পর্ক আছে। এই দুর্গাপুজোর সময় আমার দাদা আছে, তার ছেলে থাকে অস্ট্রেলিয়া, মেয়ে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আমার ভাই আছে, দুর্গাপুজো কেমন হলো রে? মাইজদি, নোয়াখালীর মাইজদিতে দুর্গাপুজো বলছে এখনো হিন্দু মুসলিম যৌথভাবে ঢাকের কাঠিতে। এবং 2010 সালে বাংলাদেশ গভর্নমেন্টের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এখান থেকে 10 জন। বাহ। তাতে আমাদের সুশীল ভট্টাচার্য, সুশীল বাবু এসেছিলেন, উনিও জাতীয় সাক্ষাৎকারে শিক্ষক, এসেছিলেন, উনি হ্যাঁ। ছিলেন আমাদের কান্ডারি। এবং সেখানে আমরা আমরা এখান থেকে 7 জন, আসাম থেকে 3 জন। তো ওদের যে আন্তরিকতা ভোলা যায় না। রহমান দা এবং যে 2 জন উদ্যোগটা নিয়েছিল আমাদের নজরুলের জন্মদিনের অনুষ্ঠান বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, এবং হিলি বর্ডার দিয়ে আমরা গিয়েছিলাম। তারাই আমাদের খাওয়ানো থেকে ঢাকায় দেখানো। এবং সত্যি কথা, আজকে বাংলাদেশে এই ঘটনা মনে খুব দাগা দেয়। বাংলা ভাষা নিয়ে আমরা যা করেছি, বাংলাদেশের বাংলা আমাদের সেই থেকে বেশি বাংলাদেশ করেছে। কি আর রইলো বাংলাদেশ? বাংলাদেশ থাকবে, আসবে, কারণ একটা বাড়ির ভিত যদি কংক্রিট হয় তাকে কেউ ভেঙে ফেলতে পারে, বিশ্বাস করি। সময় লাগবে। কিন্তু এখন একটু বাংলাদেশ, যেন, হ্যাঁ, আছে, বিচ্ছিরি কারণ চলছে, বিশ্রী মানে হচ্ছে মানে বিভিন্ন মনীষীদের নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে, মুখে কালিলাম লিপ্ত করা হচ্ছে। যদিও আমরা এই বিচ্ছিন্ন ঘটনা অনেকে বলছেন, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধবরা থাকে, তারা বলছেন যে পরিস্থিতি খুব একটা ভালো নয় এখন। না, ভালো নয়। এবার বলছি, যেমন একটা সময় বলেছিল যে মন্দির গুড়িয়ে দেওয়া হয়েছে। 2010-এ যখন ঢাকেশ্বরী মন্দির আমরা গিয়েছিলাম, আজকে তারা যারা ছিলাম, বিকাশ ব্যানার্জি থেকে ডিএসপির খেলোয়াড়, এবং আনন্দ, এই সম্রাট হোটেলের মালিক, এরকম অনেকেই ছিলাম। তো সেখানে যে ঢাকা ইউনিভার্সিটি, সত্যি কথা বলতে গিয়ে ঢাকেশ্বরী মন্দির, সেখানে যেটা আমাকে খুব আনন্দ দিয়েছিল, আপ্লুত হয়েছিলাম, মন্দিরের গায়ে হয়তো একটু খোঁচা লেগেছে বা সামান্য কিছু রেখে, কিন্তু পাশেই দুর্গাপুজোর উৎসবের যে কমিটির তালিকাটা, সেখানে হিন্দু মুসলিম যৌথভাবে দেখেছিলাম। কিছু কিছু হয়তো জায়গা অনেকে আছে। ভাববে আমি বাংলাদেশের জন্ম বলে একটু বেশি করে বলছি, কিন্তু না, না, বাস্তবে তা না, নয়। সবাই নয়। কারণ যতটা এখনো দেখানো প্রতি হয়, মুহূর্তে ততটা খবর দেখানো নেই, হয়। এবং এখনো যাতায়াত। কারণ একটা কথা কি, আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে লেখাগুলো আছে 47 সালে, এবারে একটা লিখেছিলাম পুজোর সংখ্যাতে, সেটা ছিল বাঙালি বাংলা ভাষা। সেই বিষয়টা লিখতে গিয়ে বারবার মনে হয়েছিল যে আমাদের ধাক্কা তো বারবার আসছে। বাংলাকে কখনো বলছে বাংলা একটা ভাষা, বাংলাদেশে একটা ভাষা, কখনো নয়। বাংলা ভাষা বাংলার জায়গাতেই আছে। সেটাকে ভাগ করা, দুর্ভাগ্যবশত 47 সালে, তারপরে 71 সালে বারবার বাঙালির উপর, বাংলা ভাষার উপর আক্রমণ এসেছে, কিন্তু একটা প্রতিরোধ তৈরি হয়েছে। এটা আমি বিশ্বাস করি, বাংলা ভাষাকে এখানে শেষ করতে পারবে না, বাঙালিকেও শেষ করতে পারবে না। কারণ দীর্ঘ লড়াই থেকে বাংলা ভাষা, আজকে বলে নয়, স্বাধীনতার আগে বলুন, স্বাধীনতার পরে থাকবে লড়াই, কিন্তু যেহেতু বাংলা ভাষা তার একটা অস্তিত্ব। এবং এখানে আমরা যদি দেখি, যারা আজকে নজরুলকে উল্লেখ করি, রবীন্দ্রনাথ খুব দুঃখজনক। আজকে যখন দেখি আসামে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটাকে নিয়ে এই ভিতরে আজকে তো গর্বের বিষয়। একজন বিশ্বকবি, তার 2 দেশের 2টো জাতীয় সঙ্গীত আজকে এখানে। আজকে বন্দে মাতরমকে অস্বীকার করছি না, কিন্তু বন্দে মাতরমকে হাইলাইট করুক, সেটা আমি অবশ্যই, কিন্তু জনগণমন তো তার অস্বীকার করার জায়গায় নেই। হয়তো এই কথাগুলো এখানে আলোচনা না হতে পারে, কিন্তু বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, এটা তো আজকের নয়, বহু পুরানো, আছে, থাকবে, ছিল। এটা হচ্ছে বিষয়। এবং আমাদের দায়িত্ব, আমরা যারা আছি, আমরা হয়তো আজকে আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের লড়াই জারি থাকুক। বাংলা ভাষা চেতনা সমিতি আমরা করেছিলাম বেশ কিছু, এখন আজকে হয়তো সেই জায়গায় নেই, কিন্তু সেরকম উদ্যোগ থাকলে আমরা পাশে আছি। আমি কেন, দিশারিও থাকবে, রূপকও থাকবে, আমরা যারা যারা আছি। রূপালী দি এসছেন, এতক্ষণে রূপালী দিকে নিয়ে আমরা অনেক কথা বললাম। রূপালী দা ভীষণ, খুবই ভালো মানুষ, আমাদের খুব ত্যাগ অস্বীকার করা যায় না। এসেছে, কারণ মুহূর্তে মুহূর্তে চা করে দেওয়া থেকে সব করা, ওই ঘরটা যে আমরা কি অত্যাচার করেছি চিন্তা করা, এবং সেই অত্যাচারের সীমারেখাটা চলে গেছে পিএনটি কোয়ার্টারেও। বললাম যে দিশারির ছেলে পড়াশোনা করছে, দেবে, আজকে সে প্রতিষ্ঠিত, খুব গর্ব হয়। দিশারি মনস্ক, নামের সাথে মনস্ক, কাজের সাথে মনস্ক, সেই জায়গাটা। এবং প্রত্যেককে পেয়েছিলাম সেখানে ওরা দুজনে ভীষণ ব্যাপার। তো যাই হোক, আজকে এই আলোচনা আমরা
অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে, আর আরেকটি কথা আমরা জানবো যে রিসেন্ট যেটা নিয়ে খুব বিতর্ক চলছে, এসআইআর নিয়ে আপনার কি বক্তব্য? এসআইআর নিয়ে আমি খুব গর্বিত, কারণ এসআইআর ছিল, হবে, কারণ আমি নিজে করেছি, কোনো জটিল বিষয় নয়। কিন্তু এসআইআর নিয়ে অনেকেই বলছে যে না এটা ঠিক নয়, এটা ভুল বলছে, এই জন্যই বলছি। এসআইআর তো আমি 1981 সালে ভোটের কাজ আমি তখন এতটা আমাদের এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নাম পাঠিয়েছিল, স্কুল টিচার, নন স্কুল টিচার, এবং তখন আমার যে অফিসার ছিলেন তিনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আমাদের টেবিল মিস্টার ঘোষ ছিলেন, সেন্ট পলসে থাকতেন। আমাদের জমা দেওয়া এবং এটা নিয়ে আমরা কাজ করেছিলাম, ভোটার লিস্টের কাজও করেছি, সেন্সাসের কাজও করেছি। এই কোভিডকে কেন্দ্র করে সেন্সাসটা 2021 হয়নি, কিন্তু এটা তো ঘটনা। ধরুন আমি এই গত 5 তারিখে স্মরণসভা করলাম, আমার সেল কবাডিবে 5 জন মারা গেছে, এবং 5 জন মারা গেছে, আবার 5 জন যেমন মারা গেছে তেমনি আবার হয়তো 20 জন ইনক্লুড হবে। কেন হবে? 18 হলে তো তারা ভোটাধিকার প্রাপ্ত, ঠিক আছে, এটা তো স্বীকার করতে হবে। এবং এটা ক্লিয়ার যত হয়, এটা তো আজকে ভাববেন যারা এটা নিয়ে বলছে তাদের হয়তো এই গদি নিয়ে টানাটানি চলছে, হয়তো এটা একটু বেশি কথা বলে ফেললাম, অনেক হয়তো শুনবেন, মানে খুব, কারণ আমার এসআইআর আমি নিজে ফিল আপ করা হয়ে গেছে, আজকেও হয়তো বিকালে এসে নিয়ে যাবে, কোনো জটিল বিষয় নয়। 2002 সালে আমি নিজের কথাই বলি, আমি এখন আছি সেল কভারডিবের পশ্চিমাঞ্চলে, 2002 সালে আমি ছিলাম পূর্বাঞ্চলে, সেখানে তখন আমি ভোট দিয়েছিলাম মাইকেল মধুসূদন কলেজে। 2002 সালের লিস্টে আমার সেখানে নাম আছে এবং তার নাম্বার আছে, আর এখানে এখন আমি বিদ্যাসাগর স্কুলে দিচ্ছি, নন কোম্পানি। তো সেই হিসাবে 2 জায়গাতে এবারও দেখুন আমার ছেলে মেয়েরা কিন্তু 2002 সালের ভোটার নয়, এবং ফিল আপটা এত সুন্দর, সেখানে ছেলে মেয়েদের মানে গার্জিয়ান হিসাবে সেই যে ফিল আপ করার একটা জায়গা আছে। আমরা যারা আমাদের যেমন ফর্মটা যারা করেছেন তারা ডান দিকে দেখবেন একদম পরিষ্কার, আধার নাম্বার, জন্ম তারিখ, বাবার নাম আছে এগুলো। তারপরে এই বাঁ সাইডের নিচের দিকে হচ্ছে 2002 সালের রেকর্ডটা। আবার আমি ছেলে বা মেয়েরটা যেটা করেছি, তো সেখানে ওদের উপরে ডান সাইডে যেমন আছে, নিচে দিয়ে হচ্ছে গার্জিয়ান হিসেবে আমাদের ফিল আপটা এটা করতে হয়, এবং তাতে প্রতিটা, এবং সবচেয়ে বড় কথা উল্টাপাল্টা ফর্ম দেওয়ার কোনো গল্প নেই, কারণ আমাকে যিনি এসেছিলেন তিনি হচ্ছে পলাশডিয়া স্কুলের টিচার, এটা নিয়ে অনেক গল্প। এবং এখানে আমার মনে হয় না যাচ্ছে বিএলও বা বিএলও তো দরকার হয় না, তবুও যেহেতু বলছে যাচ্ছে, কারণ যে বিএলও তার দায়িত্ব সে করবে, সে ডোর টু ডোর গিয়েছে, আমার পাড়াতে গিয়ে বুঝিয়েছে, এত সুন্দর বুঝিয়েছে, এবং আমাকে একটা পেন্সিল দিয়ে বললো আপনি দাদা মনে নাও তো আপনি পেন্সিল দিয়ে লিখে রাখুন যাতে মনে থাকে, সেইভাবে মানে সেটা পেন দিয়ে নয়। এবং সেটা দেখলাম, এবং প্রতিটা ফটো 2 কপি করে, 1 কপি করে ওনারা নিয়ে যাবেন। মানে আমার বাড়িতে 4 জন মেম্বার, আমি, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, 8টা ফর্ম দিয়েছে, 4টে উনি নিয়ে যাবেন, 4টে আমার কাছে সই করে দিয়ে যাবেন। তো এটাই তো আমার রেকর্ড। তাতে একটা নতুন ভোটার লিস্টে নাম থাকুক, এটা প্রত্যেকেই চাই, কিন্তু আমরা নিশ্চয়ই চাই না যারা ধরুন তাদের এই রেকর্ডটা নেই তারা নামে থাকুক। এবং সবচেয়ে বড় কথা, এর আগেও যখন হয়েছিল তখন বামপন্থী সরকার ছিল, তারা কিন্তু সহযোগিতা করেছিল। সেটা হয়তো আপনার দেখবেন প্রতি মুহূর্তে টিভিতে অনেকগুলো চ্যানেল থাকাতে সুবিধা, বিভিন্ন বিষয়গুলোতে এটা দেখা যায়। যেমন সুজন চক্রবর্তী থেকে শুরু করে, জহর সরকার থেকে শুরু করে, আবার হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের আসছে দায়িত্ব তাদেরও এনেছে বিভিন্ন। তো এটা নিয়ে আমার ধরুন কলকাতায় মিছিল করারও দরকার হয় না এসআইআর নিয়ে, এটা তো কমন ব্যাপার। মানুষের ভোটার লিস্ট যখন আমরা চাচ্ছি একটা স্বচ্ছ ভোটার লিস্ট থাকুক, যারা জেনুইন তাদের নাম যেন বাদ না যায়, আর যারা জেনুইন নয় তাদের নামও যেন নাম ওঠে। এটা আমরা নাগরিক হিসাবে এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব, এবং এটাই থাকা উচিত মনে করি। বাহ, খুব সুন্দর। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নমস্কার, যারা দেখছেন আমাদের পত্রিকার তরফ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমাদের সঙ্গে রয়েছেন ঝিল্লি পত্রিকার সম্পাদক এবং আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় প্রদীপ দাস মহাশয়, অনেক মূল্যবান সময় দিলেন। দাদা, আপনি নতুন প্রজন্মের জন্য কিছু বার্তা দিয়ে যান একদম শেষ মুহূর্তে, এবং খুব ভালো থাকুন। আপনি একটা যে আপনি এত মূল্যবান সময়, কালকে কলকাতায় ছিলেন একটা মানে ঝামেলার মধ্যে, তার মধ্যেও সময় করে যে এসছেন, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ প্রকাশ করছি এবং সম্মানিত বোধ করছি আপনাকে পেয়ে। আপনি একটা বার্তা দিয়ে যান নবীন প্রজন্মের জন্য। না, প্রথমেই তো বারবার আপনার কথাই চলে আসে, আপনাকে বলতেই হয়, কারণ যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা অন্তত আমি বলবো যেন বন্ধ না হয়। আর নবীন প্রজন্ম আসছে, কারণ সেদিনও পাঠকের দরবার অনুষ্ঠানে গিয়েছিলাম, সেটা হলো দেখলাম অনেক নতুন নতুন মুখ, পুরানো যেমন ছিলেন নতুন আছে, এই জায়গাটা আছে। তবে
এখন ব্যাপার হচ্ছে ধরুন ওই নতুন মুখ তৈরি হওয়ার আমার জন্য- একটা কথাই বলার যে সকলকে, যেটা আমাদের শেকড়কে যেন আমরা ভুলে না যাই, আমাদের অতীতকে যেন আমরা ভুলে না যাই। আমরা এগোতে হবে, আমরা সামনের দিকে এগোতে হবে, আমরাও নতুন কাজ করব। কিন্তু আমার সবসময় মনে হয় যে যারা পুরনো মানুষ, যারা আমাদের অগ্রজ, তাদেরকে আমাদের অন্তত সম্মান দেখানো উচিত। তাদের জন্যই তো আমরা কিছুটা এগোতে পারছি, তারা কিছুটা এগিয়ে দিয়েছে আমাদের। না, আমরা সেটা পাবো। যেমন এই মুহূর্তে হুট করে আমার গোপালদার কথা মনে পড়লো, আচ্ছা স্মারকের গোপাল দাস। আচ্ছা আচ্ছা, তো এই বিভিন্ন সময় দুর্দান্ত কথা বলতে বলতে চিত্র এঁকে ফেলতেন। তার নাটক স্মারক নাট্যগোষ্ঠী, জানি না অনেকের মনে থাকবে কিনা। তো নাটক শুধু গল্প কবিতা প্রবন্ধ নয়, নাটকের আন্দোলন ছিল বাহ, এবং স্ট্রিট ড্রামা যেটা বলি, কারণ লড়াইয়ের ময়দান ৭৭ সালে বামপন্থী সরকার এসেছিল কারো দয়া দাক্ষিণের নয়, মানুষের অসংখ্য ভালোবাসা। বাহ, কারণ এটা আমরা খুব মনে করি, বারবার স্বীকার করি, ৭০ থেকে ৭৭ যে লড়াইটা ছিল মানুষের পাশে দাঁড়ানো, সেই তার ফসল হচ্ছিল ৭৭-এ বামফ্রন্ট সরকার এবং ৭৮-এ বন্যা। আমরা দেখেছিলাম, আমরা ছুটে গিয়েছিলাম। তো সেই জায়গাগুলো ভূমি সংস্কার, যদি এই জায়গাগুলো হয়তো এই জায়গা আলোচনার বিষয় নয়, কথা প্রসঙ্গে কথা চলে আসছে। তো এই সাহিত্য সম্বন্ধে যেটা বললেন, আমার মনে হয় হারাবার কিছু না। আপনার মতো মানুষ আসুক যারা উদ্যোগ নিয়ে এটাকে টেনে ধরার চেষ্টা করছেন। আবার দিশারিকেও ভূমিকা নিতে হবে, কারণ ওর যদি হয় বিভিন্ন আড্ডায় যদি আমরা দিশারিকে পাই, তার মধ্যে অনেক অনেক কবি প্রতিষ্ঠিত অনেকেই হয়েছে, তারা স্বীকার হয়তো করবে কি করবে না সেটা নয়, এই ধরনের আড্ডা। তবে বিভিন্ন অনুষ্ঠানে এগুলো দেখি যে আসছে, কিছু নতুন নতুন আসছে এবং আসবে। কারণ সাহিত্য, কবিতা, গল্প এমন একটা জিনিস। আর অ্যাকচুয়ালি দেখুন, গল্প বলুন, কবিতা বলুন, নাটক বলুন, সেটা তো সময়ের একটা চিত্র। কারণ হচ্ছে আমার তো কলম দিয়ে লেখা বেরোবে না যদি সময় আমাকে দিয়ে না লেখায়। কারণ সময় দিয়ে ধরুন এই 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 বিষয়গুলো আমাদের চলে আসে। আমার মনে আছে কোভিডের সময় একটা গল্প লিখেছিলাম, সেটা হচ্ছে পূজা নিয়ে। তো তখন দেখলাম তার সাথে যিনি প্যান্ডেল মেলা বানাচ্ছেন তিনি জড়িত, লাইটম্যান জড়িত, প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা। সত্যি তাই। পুজোটা হচ্ছে সেকেন্ডারি, কিন্তু মানুষের অনেক মানুষ করে খাচ্ছে। প্রথম আমিও ভাবছিলাম যে এরকম পুজো করে উৎসবের কি সময়, পরে মনে হয়েছিল যে যখন প্যান্ডেলে গিয়েছিলাম, ঘুরেছিলাম, দেখেছিলাম, তখন ভেবেছিলাম আমার ভাবনাটা সঠিক নয়, কারণ মানুষের পেটের ব্যাপার। এবারও যখন বিভিন্ন প্যান্ডেলে যাই, কোথায় মিদনাপুর থেকে ছুটে এসেছে, তারা বউ ছেলে মেয়ে ছেড়ে, তাদের সাথে গল্প করি। একটু লোকের সাথে গল্প করা আমার স্বভাবও আছে, সেটা হয়তো অনেকে নেয় না, কিন্তু আমার মনে হয় তাদের সাথে তাদের যে দুঃখ যন্ত্রণা এগুলো একটু। এই সকালে পেয়ারা কিনলাম চণ্ডীদাসে, সে এসেছে মুর্শিদাবাদের পলাশি থেকে। আমি বললাম আপনি এখানে? বললো এখানে তো আপনাদের 60 টাকা 50 টাকা করে কিলো পাবো, আমার ওখানে 5 টাকা 10 টাকার বেশি নেই। গাড়ি করে 6-7 জন আসে, চণ্ডীদাসে একজন, আমাদের সিটি সেন্টারের ওই লাইফ কেয়ার হসপিটালের সামনে একজন, মামরাতে একজন। এই তো ধরুন মানুষের সঙ্গে গল্প না করলে এই জীবন জানা যায় না। তখন ভাবলাম যে কথা, সেও ছুটে আসছে, একটা গাড়ি ভাড়া করে আসে, প্রচুর কয়েক হাজার টাকার ব্যাপার। শুধু এখানে এই ডিফারেন্সটা, এই পার্থক্যটা। তো মনে হয় গল্প তো, প্রবন্ধ, নাটক, গল্প প্রতি মুহূর্তে চারদিকে ছড়িয়ে আছে, আমরা ধরতে পাচ্ছি না, অনেকে পাচ্ছেন। তো এই জায়গাটাই মনে হয় যে বিমানদার কথা আসছে, দিশারির কথা আসছে, তাদের কলমের জোর এত সাংঘাতিক। আমি হয়তো ভাবি আমি পারি না, দিশারি বিমানদা পারে। না, সবাই পারে, আপনিও পারেন, ভালো, আপনি এত কাজ করেছেন। আপনার কাছে অনুরোধ থাকবে, এই উদ্যোগটাকে আপনি বন্ধ করবেন না, চালিয়ে যাবেন। অন্তত আমিও দিশারিকে অনুরোধ করবো একদিন আসে, কারণ দিশারির কাছ থেকে অনেক কিছু পাবে, অনেক কিছু দরকার আছে। দিশারির থেকেও প্রয়োজন হচ্ছে মানুষের। আমি সেটাই বলছি, আমাকে অনেকেই বলছে যে তুমি দিশারিদাকে আনছো না কেন। এবার আমি তো বলছি দিশারিদা আসতে চাইছে না, বলছে না আমার কিছু বলার নেই, কি অভিমান হয়েছে। ও চিরকাল একটু, ও অনেকে যেমন লেখার আগেও প্রকাশের জন্য বেশি ভাবে, দিশারি ঠিক উল্টোটা জানি। দিশারিদা আমার বাড়িতে এসছে অনেকবার অনুষ্ঠানে, দিশারিদা আমার অনুষ্ঠানে আসে, কিন্তু সাক্ষাৎকারে কিছুতেই আসবেন না। বারবার আমি বলছি, সেদিনকেও বললাম, বলছে না 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 আমার মতো মুখ্য মানুষের, এইরকম করে উনি বলেন, আমার খুব খারাপ লাগে। যাই হোক, আপনাকে আমি ভার দিলাম দিশারিদাকে যেন আসে, সেরকম একটা কিছু করার জন্য। অবশ্যই জ্ঞানী মানুষরা নিজেদের মূর্খই বলে, দিশারি জ্ঞানী বলে তার তো ধারে কাছে আমি নই, নখের যোগ্য কিনা তাও চিন্তার বিষয়। কিন্তু দিশারি আমার ভীষণ ভালোবাসার,
বন্ধু- যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশ থেকে কিশোর দেখছে, লাকিও দেখছেন, সকলকে তোমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে এলে, তোমরা পুরো অনুষ্ঠানটা দেখো। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার হয়তো কোনোদিন দাদা একটু মানে তাড়াহুড়োর মধ্যে ছিলেন, পরে আরেকবার ডেকে সমস্ত কিছু তথ্য জানবো। দাদা, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন সবাই, খুব সুস্থ থাকুন। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। জয়ন্তবাবুর কাছে অনুরোধে থাকবে এই অনুষ্ঠানটা চালিয়ে যাওয়ার জন্য। আশা করছি তিনি আমার কথা রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।